যে কোনো আন্দোলন সংগ্রামকে সাধারণ আন্দোলন সংগ্রামের সাথে তুলনা করা যাবে না। বিশেষ করে ছাত্রদের যে আন্দোলন সংগ্রাম আছে, এই আন্দোলন সংগ্রামকে কখনোই রুখে দেওয়া যায় না যখন সাধারণ ছাত্র জনতা তাদের নিজস্ব লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য একযোগে মাঠে নামে। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই পর্বটি দেখছেন, আপনাদের প্রত্যেককেই জানাচ্ছি শুভেচ্ছা, সুস্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের সাথে যে আলোচনাটা করবো, এটা আপনারা সকলেই জানেন যে বিগত কয়েকদিনে বাংলাদেশের ইতিহাসে যে ন্যাক্কারজনক ঘটনা, যেই ক্লান্তিময় সময় চলে গেল, এই সময় বাংলাদেশ সৃষ্টি হওয়ার পূর্বে কখনোই এই ধরনের ঘটনা ঘটেনি। বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য যে সমস্ত প্রশাসনিক শক্তি আছে, যারা কিনা বাংলাদেশকে রক্ষার জন্য সর্বসময় নিযুক্ত থাকে, যাদেরকে অত্যাধুনিক অস্ত্রে শস্ত্রে ট্রেনিং দেওয়া হয়, যাতে শত্রুরা কখনো কোনোদিন যদি বাংলাদেশকে আক্রমণ করে বা বাংলাদেশের মানুষের প্রতি আক্রমণ করে, সেক্ষেত্রে তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশের সেনা, বাংলাদেশের সীমান্ত রক্ষা করার জন্য যে বিজিবি আছেন, যারা কিনা বাংলাদেশ সীমান্ত বডিগার্ড হিসেবে পরিচিত, তাদেরকে প্রত্যেকটা গুলি যেন তাদের লক্ষ্য স্থিরের মাধ্যমে সেই শত্রুদেরকে টার্গেট করতে পারে, তাদেরকে সেভাবেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেই বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনীকে সাধারণ ছাত্র জনতার এই যৌক্তিক দাবি এবং আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য মাঠে নামানো হয়েছিল। মোট কথা, বাংলাদেশের যত ধরনের শক্তি আছে, প্রশাসনিক শক্তি বলেন, গোয়েন্দা শক্তি বলেন, যেখানে যা আছে সব শক্তি প্রয়োগ করে এই ছাত্রদের যৌক্তিক দাবি বা আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার তার সর্বশক্তি প্রয়োগ করে তাদেরকে প্রতিহত করতে চেয়েছে। কিন্তু সাধারণ জনতার যে আন্দোলন, ছাত্র সমাজের যে আন্দোলন, সেই আন্দোলনকে সরকার প্রতিহত করতে পারেনি, বা সেই পুলিশ, র্যাব, বিজিবি মোতায়েন করার পরেও যখন দেখতে পেলেন যে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তখন সমস্ত বাংলাদেশ জুড়ে বাংলাদেশে কারফিউ জারি করলেন, যাতে আন্দোলনকারী ছাত্র জনতা ভয়ে ভীতি হয়ে তারা তাদের মাঠ ছেড়ে দেয়। কিন্তু সাধারণ ছাত্র জনতা তাদের সেই মানসিক শক্তি এবং তাদের যে ঐক্যবদ্ধ সাহসের মাধ্যমে তাদের লক্ষ্য স্থির না হওয়া পর্যন্ত মাঠে ছিল, এবং সরকার বাধ্য হয়েছে যে ছাত্রদের যে যৌক্তিক দাবি তা মেনে নিতে। সরকার যদি ছাত্রদের এই যৌক্তিক দাবি শুরুতে মেনে নিতেন, তাহলে যেই বাংলাদেশের যে ভবিষ্যৎগুলো, যারা বাংলাদেশকে একটা সময়ে প্রতিনিধিত্ব করতে পারতেন, যারা বাংলাদেশকে একটা সময়ে বিভিন্ন দায়িত্ব পালন করবেন, সেই সমস্ত ছাত্রগুলোর তাজা রক্ত মাঠে ঝরতে হতো না, তাদের তাজা প্রাণগুলো চলে যেত না। সরকার ইতিপূর্বে যে কয়েক টার্মে ক্ষমতা দখল করার পরে যেভাবে বিরোধী শক্তিকে দমন পীড়নের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন, সরকার ঠিক তদ্রুপই মনে করেছিলেন যে কোনো ধরনের আন্দোলন সংগ্রাম, যেহেতু আমরা ইতিপূর্বে দমন পীড়নের মাধ্যমে, আমাদের শক্তি প্রয়োগের মাধ্যমে সেটা নস্যাৎ করতে পেরেছি, ছাত্র জনতার সেই সংগ্রাম তো তাদের তুলনায় খুবই নগণ্য। সরকারের এই অদূরদর্শী সিদ্ধান্ত এবং অদূরদর্শী চিন্তার কারণে এতগুলো তাজা রক্ত অসময়ে ঝরে গেল। সরকার এটা বুঝতে ভুল করেছে যে বাংলাদেশের ইতিহাসে বা এই যাবৎকালে যত ধরনের আন্দোলন সংগ্রাম হয়েছে, বিশেষ করে ছাত্রদের যত ধরনের আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই ধরনের কোনো আন্দোলন সংগ্রাম এই যাবৎকালে নস্যাৎ হয়নি। উদাহরণস্বরূপ আমরা 52 ভাষা আন্দোলনের কথা বলতে পারি, উদাহরণস্বরূপ আমরা 69 গণঅভ্যুত্থানের কথা বলতে পারি, যেখানে কিনা ছাত্রদের সক্রিয় অংশগ্রহণের কারণেই পশ্চিম পাকিস্তান তাদের সর্বশক্তি প্রয়োগ করে ছাত্রদেরকে প্রতিহত করতে পারে নাই। 69 গণঅভ্যুত্থানের সময় পশ্চিম পাকিস্তানি সরকার পূর্ব পাকিস্তানের জনসাধারণকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। সাধারণ ছাত্র জনতার যে দাবিটা যৌক্তিক ছিল, সেই দাবি যৌক্তিক থাকার কারণে কিন্তু সরকার তাদের দাবি দেওয়া মেনে নিতে বাধ্য হয়েছে। কিন্তু যখন এটা করলো, তখন বাংলাদেশের অনেক বেশি ক্ষতি হয়ে গেল, অনেকগুলো তাজা প্রাণ ঝরে গেল, এবং বাংলাদেশের অর্থনৈতিক যেই গতিশীলতা ছিল তার মধ্যে মারাত্মক বাধার সম্মুখীন হলো, এবং বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা, যেটা ঢাকা শহরের মেট্রো রেল বলেন, এবং বিভিন্ন জায়গায় যে টোল প্লাজা ছিল, ফ্লাইওভার গুলো, সেগুলোকে জ্বালা পোড়া করে শেষ করে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন পেপার পত্রিকার বা নিউজের মাধ্যমে জানতে পারলাম হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি বাংলাদেশ সরকার কিভাবে পুষিয়ে উঠবে, সেটা বড় চিন্তার বিষয়। তাছাড়া যারা বাংলাদেশের অর্থনৈতিক গতির চাকা সচল রাখার জন্য সক্রিয় ভূমিকা পালন করে, রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, তারাও এই আন্দোলন সংগ্রামকে সমর্থন করে বিভিন্নভাবে প্রচার করে বেড়াচ্ছে যে আগামী 3 মাসের মধ্যে বাংলাদেশে কোনো ধরনের রেমিটেন্স তারা প্রেরণ করবেন না। যদি তাদের এই কথা বা এই ঘোষণা যদি বাস্তবে রূপান্তরিত হয়, তাহলে বাংলাদেশ সরকার কত বড় ক্ষতির সম্মুখীন হবে এবং বাংলাদেশের জনগণ যে কত বড় বিপদের সম্মুখীন হবে, সেটা সহজে অনুমান করা যায়। তো যারা দায়িত্বশীল অবস্থায় আছেন, বর্তমান যারা দেশ পরিচালনা করছেন, অতীত থেকে শিক্ষা নিয়ে তাদেরকে বক্তব্য দেওয়া উচিত। তাদের একটা কথা অবশ্যই মনে রাখা উচিত যে ছাত্র জনতার সংগ্রাম যখন একটি নির্দিষ্ট লক্ষ্য ও
বিষয় স্থির করে তা বাস্তবায়নের জন্য মাঠে নামে তার দমন বা নিপীড়ন করা দুঃসাধ্য। সুতরাং ভবিষ্যতে ছাত্র জনতার কোনো আন্দোলন সংগ্রাম হলে বা ছাত্র জনতার কোনো দাবি কোনো আন্দোলন সংগ্রাম করতে চায়, তাহলে সেই আন্দোলন সংগ্রামে তাদের সুযোগ না দিয়ে অতি দ্রুত তাদের সাথে এক টেবিল বসে আলোচনা করার মাধ্যমে তাদের সেই যৌক্তিক দাবি মেনে নেওয়া, বা যৌক্তিক হলে যতটুকু যৌক্তিক ততটুকু মেনে নেওয়া, এবং বাকিটুকু যদি অযৌক্তিক হয় সেটা কেন অযৌক্তিক সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত। তাদের সাথে কখনোই সামনাসামনি যুদ্ধ করা উচিত হবে না, যেটা ইতিমধ্যে হয়ে গেছে, যেটা বাংলাদেশের জনগণের মারাত্মক ক্ষতি হয়েছে, বাংলাদেশ সরকারের মারাত্মক ক্ষতি হয়েছে। এই ক্ষতি কিভাবে বাংলাদেশের জনগণ মোকাবেলা করবে সেটা অনেক বড় প্রশ্নের বিষয়। দেখা যাক ভবিষ্যতে কি হয়। আমরা চাইবো অতি দ্রুত সময়ের মধ্যে এই সংকটময় পরিস্থিতি নিরসন হোক, সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হোক, তারা পূর্বের মতো গতিশীল পাক, তাদের কর্মজীবন, তাদের যে কোনো ব্যবসা বাণিজ্য সবকিছুই আগের মতো গতিশীল হোক। যদিও মেট্রো রেলের যে ক্ষতি হয়েছে এটা পুষিয়ে উঠতে প্রায় 1 বছরের মতো সময় লাগবে, যার প্রভাব ইতিমধ্যেই ঢাকা শহরের পড়তে শুরু করেছে। আজকেও পেপারে দেখলাম যে বিশাল বড় যানজটের সৃষ্টি হয়েছে কিছু কিছু এলাকায় মেট্রো রেল না থাকার কারণে। তাই সরকারের প্রতি অনুরোধ থাকবে অতি দ্রুত সময়ের মধ্যে যেই কাজগুলো করা অতি জরুরি, যেগুলো অনেক বেশি প্রয়োজনীয় জনগণের জন্য, সেটাকে অগ্রাধিকার ভিত্তিতে মেরামত করা হোক, তাহলে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে। তো এই ছিল আজকের আলোচনা বা কথাবার্তা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আইন রিলেটেড কোনো কথাবার্তা বললাম না, সাধারণ একটু আলোচনা করলাম। আপনারা ভালো থাকবেন। আইন রিলেটেড কোনো কিছু যদি আপনাদের জানার থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি সেই বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই সচেতন থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ।